সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 20-র 12 দাগের অঙ্কগুলো। অর্থাৎ তোমরা এইখানে ভালো করে দেখো, আমরা কিন্তু করব 12 দাগের পুরো 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পুরো 11 পর্যন্ত অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে কিন্তু তোমরা প্রথমের পার্টগুলো দেখো, পার্ট 1 পার্ট 2 দেখো, তারপর কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব 12 দাগের 1-এ। তো দেখো, এবারে আমরা স্টার্ট করব 12 দাগের 1-এর অঙ্ক থেকে। তাহলে দেখো 12 দাগের 1-এর অঙ্কে কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0,1, 1,1 এবং 1,0। তারপরে দেখো বলে দিয়েছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। আচ্ছা, ব্যাপারটা আমাদেরকে একটু ধীরে ধীরে বুঝতে হবে। প্রথমে দেখো একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি। তাহলে চলো আমি না আগে একটা ত্রিভুজ এঁকে ফেলি, বেশ বড় করে আমি একটা ত্রিভুজকে আঁকি। ঠিক আছে, আমি বেশ বড় করে একটা ত্রিভুজ আঁকি। ঠিক আছে, তো দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম বেশ বড় করে। ত্রিভুজের নাম দেখো কি দিতে বলে দিয়েছে, এ। আমি দেখো এখানে দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি ত্রিভুজের নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি সি বলে। ত্রিভুজের এই যে শীর্ষবিন্দুগুলোর যে স্থানাঙ্ক কত সেটা আমরা জানি না। বইয়ের মধ্যে কিসের স্থানাঙ্ক বলে দিয়েছে, ত্রিভুজের মধ্যবিন্দুর। আচ্ছা, ত্রিভুজের মধ্যবিন্দু, এই বাহুগুলোর মধ্যবিন্দু যেমন এ বি, তার মধ্যবিন্দু আমি ভাবো এই জায়গাটা ধরছি, এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক বলে দিয়েছে। আবার দেখো বিসি, তার মধ্যবিন্দু ভাবো এই জায়গাটা, তার স্থানাঙ্ক বলে দিয়েছে। আবার ভাবো এসি, তার মধ্যবিন্দু ভাবো এই জায়গাটা, তার স্থানাঙ্ক বলে দিয়েছে। কত কত বলে দিয়েছে চলো দেখি। তাহলে দেখো প্রথমে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 0, কমা দিয়ে লিখছি 1 বলে। ঠিক আছে, আচ্ছা এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, 1,1, 1,1। আচ্ছা এই বিন্দুটার স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 1,0, 1,0। এবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা ত্রিভুজের ভরকেন্দ্র মানে কোনটা, এই লাইনটাকে আমরা কি বলে থাকি, ত্রিভুজের মধ্যমা, তাই তো। আর মধ্যমার ঠিক এই যে বিন্দুটা, মধ্যমার উপরে থাকা এই বিন্দুটাকে আমরা কি বলি, ভরকেন্দ্র। ঠিক আছে, এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক আমাদের কাছে জানতে চেয়েছে। এইবারে এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক তো বের করব, কিন্তু এই স্থানাঙ্কগুলো বের করবার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদেরকে না ত্রিভুজের এই শীর্ষবিন্দু অর্থাৎ এ বি তারপরে সি, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। এই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি আমরা বের করতে না পারি তাহলে কিন্তু হবে না। তো দেখো আমাদেরকে না এই বি বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক জানারও দরকার নেই। কেবলমাত্র এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি, আর আমরা এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি। দেখো এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবার জন্য আমাদেরকে নিচের বিন্দুটা আর উপরের বিন্দুর স্থানাঙ্ক জানা জরুরি। এইটা যেহেতু বলে দেওয়া আছে, খুব ভালো কথা। এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু বলে দেওয়া নেই, তাই জন্য এইটা আমাদেরকে কিন্তু একটু খেটে বের করতে হবে। আচ্ছা এবারে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কত সেটা কি আমি জানি না। তাই জন্য আমি ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক হলো, যেহেতু আমি জানি না আমি আন্দাজে এরকমভাবে লিখছি, এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক কি x2, y2। আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক আমি এরকমভাবে লিখছি x3, y3। ঠিক আছে, এরকমভাবে আমি ধরে নিলাম এই বিন্দুগুলোর স্থানাঙ্ক। ঠিক আছে, চলো এইবারে আমরা বের করব স্থানাঙ্কগুলোকে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে স্থানাঙ্কগুলোকে বের করব। তো দেখো প্রথমেই দেখো এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দুর মধ্যবিন্দু কোনটা, এ আর এ বি বাহুর মধ্যবিন্দু কোনটা, এই যে এই জায়গাটা হলো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয় তোমরাই আমাকে বলবে। দেখো এই হলো এ বিন্দু, দেখতে পাচ্ছ তো, আর এই হলো বি বিন্দু। তাহলে এই যে এ বি বাহুটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব, তাহলে দেখো আমরা এইভাবে লিখবো যে এ বি বাহুর, দেখো আমরা এরকমভাবে লিখবো এ বি বাহুর কি লিখবো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করি,
এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এর প্রথমে দেখো কি রয়েছে x1, তার সাথে আমি যোগ করব বি এর প্রথমে দেখো কত রয়েছে x2, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করব। এইভাবেই তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি, তাই না? আবার দেখো এইখানে কি বলে দিয়েছে, দেখো এই যে এর সেকেন্ডে দেখো কত রয়েছে y1, তার সাথে আমরা যোগ করব বি এর সেকেন্ডে কত রয়েছে y2, ঠিক আছে, করে 2 দিয়ে ভাগ করব। বোঝা গেল? এইভাবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। আর এখানে কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি বলে দেওয়াই আছে, তার মানে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম এইটা, আর বইয়ে বলে দেওয়া রয়েছে 0,1। তাহলে দুটোই তো সেম, তাই না? একই তো দুটো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, খুব ভালো করে দেখো। এখানে আমরা প্রথমে কত বের করেছি x1 প্লাস x2/2, তাই তো? আর এখানে দেখো প্রথমে কত দেওয়া রয়েছে 0, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, x1 প্লাস x2/2। এটা আমি কি করলাম, স্থানাঙ্কের প্রথমটা লিখলাম। আর বইয়ের মধ্যে প্রথমে দেখো কত দেওয়া রয়েছে 0, তাহলে এইটা ইজুকাল টু কি 0। বোঝা গেল? আবার দেখো আমরা এখানে সেকেন্ডে কত বের করলাম, দ্বিতীয় স্থানাঙ্কটা দেখো এখানে কত বের করেছি কিন্তু y1 প্লাস y2/2 ইজুকাল টু, এখানে দেখো সেকেন্ডে কত রয়েছে 1, তাহলে এই লিখলাম 1। বোঝা গেল? চলো এবারে আমরা কীরকমভাবে করবো দেখো, বা বলে লিখবো। দেখো 2টা দাগের নিচে রয়েছে, তার মানে কি ভাগ। এই সাইডে চলে গেলে কি হবে, এই যে শূন্যের সঙ্গে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে শূন্যের সঙ্গে গুণ হলে কত হবে, এই 2টা যখন শূন্যের সঙ্গে গুণ হয়ে যাবে 0। বোঝা গেল? আচ্ছা, এটার আমরা একটা নাম দেবো, এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা চলো এবারে আমরা এই সাইডে করব। দেখো এবারে দাগের নিচে রয়েছে 2, তার মানে 2টা ভাগ। এই সাইডে চলে গেলে কি হবে, একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে y1 প্লাস y2। এবারে এই যে 2টা ভাগ রয়েছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, 2 1 2। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এইবারে আমরা চলে আসবো এই যে বিসি, এই যে বিসি বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বি আর সি, তার মধ্যবিন্দু কোনটা, এই যে এইটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, কিন্তু এই যে মধ্যবিন্দু এইটা, এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বলে দেওয়াই আছে। আমি যদি আবার বের করতে চাই যে বি সি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি করে বের করব, বি এর প্রথমের সঙ্গে সি এর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাই না? এইভাবেই তো করতে হয়। তাহলে চলো আমি আবার এখানে লিখি যে বিসি বাহুর, আমরা কি লিখব, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয় তোমরা সবাই জানো। বি এর প্রথমে কত রয়েছে x2, তার সাথে আমি যোগ করব সি এর প্রথমে কত রয়েছে x3, যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরে কিভাবে করতে হয়, বি এর সেকেন্ডে কত রয়েছে বলো, বি এর সেকেন্ডে রয়েছে y2, তার সাথে যোগ করব সি এর দেখো সেকেন্ডে কত রয়েছে y3, যোগ করে আমরা কি করব 2 দিয়ে ভাগ। এই রকমভাবেই তো করে। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি বের করলাম, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইটা দেখবে আমরা বের করলাম। আর ছবির মধ্যে বা বইয়ের মধ্যে বলে দিয়েছে 1,1। তাহলে আমরা প্রথমে কত পেয়েছি, দেখো আমরা পেয়েছি কিন্তু x2 প্লাস x3/2, আর বইয়ের মধ্যে প্রথমে কত বলে দেওয়া রয়েছে 1, তার মানে 1ও যা এইটাও তাই, তাই না? তাহলে চলো আবার আমরা কি লিখব, এরকমভাবে দেখো লিখব, খুব ভালো করে দেখো কীরকমভাবে লিখবো দেখো। তাহলে এই প্রথমটা, স্থানাঙ্কের প্রথমটা ইজুকাল টু এই প্রথমের একটা, তাহলে আমরা এইভাবে দেখো লিখছি। হ্যাঁ দেখো x2 প্লাস x3/2 ইজুকাল টু কত 1, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো 2টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে x2 প্লাস x3, আচ্ছা দেখো 2টা কি রয়েছে ভাগ, এই সাইডে চলে গেলে একের সাথে গুণ হয়ে যাবে, 2 1 2। তাহলে এইটা হলো আমাদের কি 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইবারে চলো আমরা করব, এই যে যখন আমরা বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছি তখন আমরা প্রথমে পেয়েছি এইটা, তারপর দ্বিতীয় স্থানাঙ্কটা কি পেয়েছি, এইটা দেখো দ্বিতীয় স্থানাঙ্ক। আর বইয়ের মধ্যে দেখো দ্বিতীয় স্থানাঙ্কে কি দেওয়া রয়েছে 1, তার মানে এইখানে দ্বিতীয় স্থানাঙ্কটা যা, এখানেও ঠিক ওই একই, দুটোই সমান। তাহলে আমি লিখবো কি, এই যে দেখো y2 প্লাস y3/2 ইজুকাল টু কত 1। তাহলে এবারে আমরা কিভাবে লিখবো দেখো, দাগের নিচে রয়েছে 2, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, একের সাথে গুণ হলে দেখি কত হবে
গুণ হলে হয়ে যাবে 2 সঙ্গে 1 গুণ হলে কত হবে 2 1 2, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে, বোঝা গেল তো। চলো এইবারে আমরা কি করব, এইবারে আমরা করব কিন্তু এই যে এবারে আমরা করব এই যে এসি বাহু দেখতে পাচ্ছ তো, এসি বাহু, এই এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে করব। এর প্রথমের সঙ্গে সি এর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এরকমভাবে লিখব যে এসি বাহুর, আমরা কি লিখব, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব বলো। এর প্রথমের সঙ্গে কি করব আমরা, এর প্রথমের সঙ্গে আমি যোগ করব সি এর প্রথম। তাহলে দেখো এর প্রথমে কি রয়েছে x1, সি এর প্রথমে x3। তাহলে চলো আমি যোগ করি x1 প্লাস x3, যোগ করে আমি কি করব 2 দিয়ে ভাগ করব। আবার একইভাবে দেখো এর দেখো সেকেন্ডে কত রয়েছে y1, তার সাথে আমি এবার কাকে যোগ করব, সি এর সেকেন্ডে কত রয়েছে y3, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করব, বোঝা গেল। তাহলে আমরা স্থানাঙ্কটা কত পেলাম, আমরা এখানে এই যে স্থানাঙ্কটা কত পেলাম, প্রথমে আমরা পেয়েছি x1 প্লাস x3/2, আর বইয়ের মধ্যে কত দেওয়া রয়েছে, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে 1,0, অর্থাৎ প্রথমে রয়েছে 1, আর এইটার দেখো প্রথমে কত রয়েছে x1 প্লাস x3/2, তার মানে এইটাও যা এর প্রথমের থাকা সংখ্যাটাও কি ওই একই, তাই না। তাহলে চলো আমরা লিখব স্থানাঙ্কের, এই স্থানাঙ্কের প্রথমেরটাও যা এই স্থানাঙ্কের প্রথমেরটাও ওই একই। তাহলে আমরা চলো লিখবো এই স্থানাঙ্কের, দেখো প্রথমে কত রয়েছে, দেখো রয়েছে কিন্তু x1 প্লাস x3/2 ইজুকাল টু এই স্থানাঙ্কের প্রথমে কত রয়েছে 1। তাহলে চলো আমরা দেখি দাগের নিচে রয়েছে 2, মানে কি 2 দিয়ে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে গুণ হয়ে যাবে 1-এর সাথে, অর্থাৎ হবে কত x1 প্লাস x3, চলো 2টা কি রয়েছে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এটা হলো কত নম্বর সমীকরণ, 5 নাম্বার, ঠিক আছে। এইবারে দেখো এই যে স্থানাঙ্কের সেকেন্ডে আমরা কত পেয়েছি y1 প্লাস y3/2, আর এখানে দেখো সেকেন্ডে কত রয়েছে 0, তাহলে এরা দুজন আবার সমান। তাহলে আমরা কি লিখব y1 প্লাস y3/2 ইজুকাল টু কত 0, অর্থাৎ খুব ভালো করে দেখবে 2টা কি রয়েছে এখানে দেখো ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে 0-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2-এর সাথে 0 গুণ হলে কত হবে, হবে কিন্তু 0, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 6 নম্বর সমীকরণ। মোটামুটি কিছু দূর হলো। আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে এই স্থানাঙ্কগুলো বের করবার কোনো দরকার নেই, শুধু আমাদেরকে এই এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, অর্থাৎ x1 আর y1 এর মান বের করতে হবে, x1 আর y1 এর মান বের করতে হবে। কি করে করব, দেখো আমাদেরকে এবারে করতে হবে, দেখো খুব ভালো করে দেখো এই যে 1 নাম্বার সমীকরণ কোনটা, দেখো এই যে 1 নাম্বার সমীকরণ হলো এইটা, এই যে এই হলো 1 নাম্বার সমীকরণ। তারপর 3 নাম্বার সমীকরণ কোনটা, এইটা, এই হলো 3 নাম্বার সমীকরণ। আর 5 নাম্বার সমীকরণ কোনটা, এইটা। এই সমীকরণগুলোকে যোগ করতে হবে, বোঝা গেল কাকে কাকে যোগ করব। তাহলে চলো আমরা সেই কাজটাই করে ফেলি। কাকে কাকে যোগ করব বুঝতে পারলে, 1, 3 আর 5। তো দেখো আমরা যোগ করব সেটা হলো, এখন দেখো আমি লিখছি 1 নাম্বার, 3 নাম্বার অর্থাৎ যেগুলো বিজোড় সংখ্যা রয়েছে, আর 5 নাম্বারকে যোগ করব। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণেও খুব ভালো করে দেখবে, যখন যোগটা করব না খুব ভালো করে দেখবে। দেখো 1 নাম্বার সমীকরণে কি লেখা রয়েছে x1, আবার দেখো 3 নাম্বার সমীকরণেও রয়েছে x1, দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো 2x1, ঠিক আছে, যোগ করছি। আবার দেখো 1 নাম্বার সমীকরণে যেমন রয়েছে x2, আবার দেখো 3 নাম্বার সমীকরণে রয়েছে x2, তাহলে আমরা যোগ করলে কি পাবো 2x2, বোঝা গেল। আচ্ছা আবার দেখো 3 নাম্বার সমীকরণে রয়েছে x3 আর 5 নাম্বারেও রয়েছে x3, তাহলে এই দুটো x3কে আমরা যোগ করলে কি পাবো 2x3, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো 1 নাম্বার সমীকরণে রয়েছে 0, তার সাথে যোগ করব 2, তার সঙ্গে আবার যোগ করব 2, অর্থাৎ যোগ করলে কত হবে 4। চলো এবারে আমরা কমন নেব, দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, 2 যদি কমন যায় তাহলে কি থাকবে x1
প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখানে 4। তাহলে দেখো দুইটা কি রয়েছে এখানে, গুণ রয়েছে, তাই না? দেখো দুইটা এখানে গুণ রয়েছে, আমি এই সাইডে পাঠাবো। তাহলে কি হবে এই সাইডে পাঠালে, খুব ভালো করে দেখো, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 4 রয়েছে, তাহলে দেখো দুইটা গুণ এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 ইজুকাল টু কত হচ্ছে, 2 দিয়ে আমি যদি 4কে ভাগ করি কত হবে, 2। তাহলে এইটা আবার কত নম্বর সমীকরণ হলো বলো তো? দেখো এইটা হলো কিন্তু আমাদের লাস্ট করেছিলাম 6, আর এখানে আমি করব লাস্ট 7 নাম্বার। ঠিক আছে, বোঝা গেল তো? চলো তাহলে এই আমাদের হলো কি 7 নাম্বার। কি করে আমরা 7 নাম্বার সমীকরণটা বের করলাম, খুব ভালো করে যদি দেখো, আমরা 7 নাম্বার সমীকরণটা বের করলাম 1 নাম্বার সমীকরণ, তার সঙ্গে 3 নাম্বার সমীকরণ এবং তার সঙ্গে 5 নাম্বার সমীকরণ যোগ করে। এইবারে আমরা যোগ করব, দেখো 2 নাম্বার সমীকরণ, এবারে জোড় সংখ্যায় যেগুলো রয়েছে যে সমীকরণগুলো, 2 নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ, দেখো 4 নাম্বার এবং 6 নাম্বার সমীকরণ। এবার আমরা এই সমীকরণগুলোকে যোগ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা যোগ করব কাকে কাকে বললাম, 2 4 6। চলো দেখো 2 যোগ 4 যোগ 6। ঠিক আছে, আমরা যোগ করব। তাহলে দেখো ঠিক কেমন হচ্ছে। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, দেখো খুব ভালো করে দেখো 2 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, দেখো y1। ঠিক একইভাবে দেখো 3 নম্বর সমীকরণেও দেখো, এই 6 নম্বর সমীকরণেও দেখো লেখা রয়েছে y1। তাহলে আমরা কি লিখতে পারি, দুটো y1, দুখানা y1। ঠিক আছে, প্লাস আবার দেখো এখানে দেখো রয়েছে y2, আবার দেখো এই জায়গাটাতেও দেখো কি রয়েছে y2, তার মানে হচ্ছে কি দুখানা y2 প্লাস, আবার দেখো এখানে দেখো রয়েছে y3, আবার এইখানেও দেখো কি রয়েছে y3, তার মানে দুটো y3। ঠিক আছে, আচ্ছা আবার দেখো 2 নম্বর সমীকরণের এখানে 2, তার সঙ্গে যোগ করব 2, অর্থাৎ কত 4, 4 আর 0 যোগ করলে 4 হবে। কমন আমরা কি নেব, দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, কমন আমরা নেব 2, 2 কমন নিলে কি থাকবে, y1 প্লাস y2 প্লাস y3 ইজুকাল টু কত থাকছে, 4। বোঝা গেল? এইবারে আমরা কি করব, এই যে এই 2টাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব। তাহলে এবারে দেখো এই যে 2টা রয়েছে, এই 2টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তো যেহেতু জায়গা নেই, আমি না এই সাইড থেকে করছি, দেখো আমি এই দিক থেকে করছি। তাহলে দেখো এখানে থাকছে, আমি যদি এইখান থেকে করি খুব ভালো করে দেখবে রয়েছে, দেখো তাহলে y1 প্লাস y2 প্লাস রয়েছে y3। তাহলে দেখো এই 2টা এই পারে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4/2, তাই তো? তাহলে এবারে কত থাকছে আমি যদি লিখি, তাহলে দেখো থাকছে y1 প্লাস y2 প্লাস y3, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2। এবং এই সমীকরণটার আমি নাম দেব কি, 8 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এই নাম দেব আমি কি, 8 নাম্বার সমীকরণ। এইবারে আমাদেরকে x1 প্লাস y1 এর মান কিভাবে বের করব, দেখো খুব ভালো করে দেখবে। দেখো এই যে 7 নাম্বার সমীকরণ রয়েছে, দেখো x1 প্লাস x2 প্লাস x3, এইখান থেকে আমরা যদি দেখো আমরা কি করে বের করব, দেখো x1 আর y1 এর মান, আগে আমরা x1 এর মান বের করব। কি করে বের করব, এই জায়গাটা থেকে এই যে x1 প্লাস x2 প্লাস x3, এখান থেকে যদি আমরা x2 আর x3 এর মানটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলেই আমরা কি পেয়ে যাব কিন্তু এই যে x1 এর মান, তাই না? তাহলে চলো আমি মুছে উপরে করছি, তোমরা খুব ভালো করে কিন্তু দেখো। তো দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তো দেখো আমরা কি করে বের করব বললাম, 7 নাম্বার সমীকরণ থেকে। 7 নাম্বার সমীকরণ থেকে আমরা কাকে বিয়োগ করব, দেখো এই হলো 7 নাম্বার সমীকরণ, সেখান থেকে আমরা বিয়োগ করব। কাকে বিয়োগ করব, x2 আর x3 কে বিয়োগ করব। অর্থাৎ দেখো x2 আর x3 কোথায় রয়েছে, এই দেখো x2 আর x3 রয়েছে, দেখো এইখানেই দেখো x2 আর x3, অর্থাৎ 3 নাম্বার সমীকরণকে যদি আমি বিয়োগ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 7 নাম্বার সমীকরণে দেখো কি রয়েছে, x1 প্লাস x2 প্লাস x3, সেখান থেকে আমরা বিয়োগ করব কাকে,
x2 আর x3 যেখানে রয়েছে, তাহলে দেখো x2 আর x3 যেখানে রয়েছে, অর্থাৎ 3 নম্বর সমীকরণে x2 প্লাস x3, ঠিক আছে, বিয়োগ করলেই পেয়ে যাব। আচ্ছা, x1 প্লাস x2 প্লাস x3 এর মান দেখো এখানে কত রয়েছে 2, সেখান থেকে আমরা বিয়োগ করব, দেখো এখানেও কত রয়েছে 2, ঠিক আছে। তাহলে তোমরাই দেখো, এই যে দেখো এখানেও x2 এখানেও x2 কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, এখানেও x3 এখানেও x3 বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হলে শুধু পড়ে থাকবে কি এখানে x1 ইজুকাল টু, তাহলে 2 থেকে 2 বিয়োগ হলে কত 0। তাহলে দেখো আমরা x1 এর মান কত পেলাম 0, মনে রাখবে x1 এর নিচে দেখো আমি এখানে লিখছি x1 এর মান আমি কত পেলাম কিন্তু 0, ঠিক আছে। এবারে আমরা y1 এর মান বের করব। কি করে বের করব, খুব ভালো করে দেখবে, এই যে 8 নম্বর সমীকরণ, এই 8 নম্বর সমীকরণ থেকে আমরা বিয়োগ করব। আচ্ছা, আমাদের চাই কি y1 এর মান আমাদের চাই, তাই তো। তাহলে আমরা যদি y2 আর y3 এর মানটাকে বিয়োগ করতে পারি তাহলে এই হয়ে যাবে। তাহলে y2 আর y3 কোথায় রয়েছে দেখো, এই দেখো 4 নম্বর সমীকরণে দেখো পেয়ে যাবে, এই দেখো 4 নম্বর সমীকরণে রয়েছে y2 আর y3, সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে চলো আমি এই অংশটাকে আবার মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবারে আমরা বিয়োগ করব কি 8 নম্বর সমীকরণ থেকে, এই হলো আমাদের 8 নম্বর সমীকরণ, সেখান থেকে বিয়োগ করব কাকে, ওই একইভাবে 3 নম্বর সমীকরণকে। তাহলে দেখো 8 নম্বর সমীকরণে কি রয়েছে y1 প্লাস y2 প্লাস y3, সেখান থেকে আমরা বিয়োগ করব 3 নম্বর সমীকরণে কি রয়েছে দেখো, 3 নম্বর সমীকরণে রয়েছে কিন্তু y2 প্লাস y3, তাই না। তাহলে দেখো এই যে 8 নম্বর সমীকরণের আমরা দেখো মান কত পেয়েছি, দেখো 2 পেয়েছি, তাই না। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 বিয়োগ, সেখান থেকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো 4 নম্বর সমীকরণেও দেখো এখানে কত রয়েছে 2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, খুব ভালো করে দেখবে, দেখো এখানে y2 থেকে বিয়োগ যাচ্ছে y2, y3 থেকে বিয়োগ যাচ্ছে y3, তাহলে পড়ে থাকছে কি y1, তাহলে y1 ইজুকাল টু 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে 0। তাহলে y1 এর মান আমরা কত পেলাম, y1 এর মানও কিন্তু আমরা পেলাম 0, ঠিক আছে। এই x2 y2 x3 y3 এগুলোর মান আমাদের জানার কোনো দরকার নেই, কারণ আমাদের অ্যান্সারে ভর কেন্দ্র মানে এইটার স্থানাঙ্ক কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। তাই জন্য আমাদের বাকি কিছু বের করবার দরকারও নেই। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো একটা ত্রিভুজ তোমরা সবাই দেখতে পাচ্ছ রয়েছে বোর্ডের মধ্যে, আমি দেখো এঁকেওছি একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটায় দেখবে রয়েছে একটা মধ্যমা, তাই তো, একটা মধ্যমাও দেখবে কিন্তু রয়েছে। আর এই মধ্যমাতে দেখবে একটা এখানে ভর কেন্দ্রও রয়েছে, ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কত জানতে চেয়েছে। আচ্ছা, তোমরা এবারে জানবে এইভাবে একটা এরকম ত্রিভুজ রয়েছে, এরকম একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের এই যে মধ্যমাটা থাকে না, খুব ভালো করে দেখবে, এই মধ্যমাটাকে ভর কেন্দ্রটা কি অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে এইটুকুনির মাপ কত, এইটুকুনির মাপ, এইখান থেকে এইটুকুনির মাপ মনে রাখবে 2, আবার এইখান থেকে এইটুকুনির মাপ হলো 1, ঠিক আছে। অর্থাৎ ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্রটা এই মধ্যমাটাকে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করে, মনে রাখবে 2:1 এই অনুপাতে কিন্তু বিভক্ত করেছে, ঠিক আছে। এইবারে আমাদেরকে বের করতে হবে এইটার স্থানাঙ্ক, এই মধ্যমাটার। এই মধ্যমাটাকে আমি যদি ত্রিভুজের বাইরে একটু আলাদা করে আঁকি তাহলে কি দেখতে পাচ্ছি, মধ্যমাটাকে আঁকি, তাহলে দেখো এর মাথায় কি রয়েছে এ, ঠিক আছে। এই বিন্দুটার কোনো নাম দিইনি, থাক, বাদ দাও, নাম দেওয়ার দরকারও নেই। আর দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা এখানে কত পেয়ে গেছি, এই এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়েছি 0,0, ঠিক আছে। নিচের এই বিন্দুটার স্থানাঙ্কও কিন্তু আমরা জানি, কত জানি দেখো 1,1, তাই তো, 1,1। আচ্ছা, এই যে ভর কেন্দ্রটা মধ্যমাটাকে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করেছে, মনে রাখবে 2:1 এই অনুপাতে কিন্তু বিভক্ত করেছে। তাহলে আমাদেরকে এইটার স্থানাঙ্ক জানতে চেয়েছে। এবারে তোমরাই বলো, এই বিন্দুটা এই সরল রেখাংশটাকে অন্তস্থভাবে বিভক্ত করেছে নাকি বহিস্থভাবে বিভক্ত করেছে। দেখো এই বিন্দুটা এই সরল রেখাংশটার মাঝখানে রয়েছে, দেখো এই বিন্দুটা কি সরল রেখার ভেতরে রয়েছে, তাহলে ভেতরে রয়েছে মানে কি অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে অন্তস্থভাবে যদি বিভক্ত করে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করি, অন্তস্থভাবে যদি বিভক্ত করে তার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি, তার স্থানাঙ্ক বের করবার নিয়ম হলো কিন্তু তোমরা কিন্তু জানবে
আমি এরকমভাবে দেখো লিখছি, অতএব বা এরকমভাবে লিখছি ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক, স্থানাঙ্ক দেখো আমি এরকমভাবে লিখছি। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করে তোমরা কিন্তু জানো, যখন দেখো এটাকে অন্তস্থভাবে বিভক্ত করা হয়েছে, এই মধ্যমাটাকে এই ভর কেন্দ্রটা কী করেছে, অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাই না, অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে অন্তস্থভাবে বিভক্ত করলে এই বিন্দুর স্থানাঙ্ক কী করে বের করে, তার একটা সূত্র আছে তোমরা জানো, সেটা হলো mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা তারপরে আবার কি my2 প্লাস ny1 বাই কি m প্লাস n। এবার কথায় হলো এখানে m কোনটা n কোনটা x কোনটা এগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখো এই যে দেখো এই ওপরে যে দুটো বিন্দু রয়েছে তাকে আমি কি ধরে নেব, x1 y1, নিচের এই বিন্দুটাকে আমি কি ধরে নেব x2 y2, কি ধরে নেব কিন্তু x2 y2। আর এই যে অনুপাতটা তাকে আমি কি ধরে নেব m n, এই যে অনুপাতে বিভক্ত করে সেটা আমরা কি ধরে নেব m:n, তাই না, m:n কত পেয়েছি 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইটাই হলো m আর এইটা হলো n। তাহলে চলো আমরা মানটাকে বসাই। তো দেখো m এর জায়গাতে আমি কত লিখব, m এর জায়গাতে আমি লিখব কত 2 ইন্টু x2 এর জায়গাতে আমি কত লিখব বলো, এই দেখো x2 এর জায়গাতে লিখব 1 যোগ n এর জায়গাতে আমি আবার কত লিখব, n মানে হলো 1, তার সাথে গুণ করব x1 মানে কত, এই দেখো x1 মানে হলো কি 0, দেখতে পেয়েছ x1 মানে হলো 0। তারপরে দেখো m প্লাস n, তার মানে কি হবে 2 যোগ 1, আবার এই সাইডে দেখো m মানে হলো 2, y2 মানে কি, এই দেখো y2 মানে হলো এই যে 1, তাই না, y2 মানে হলো কি 1 প্লাস n মানে কি 1 ইন্টু y1 এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো y1 মানে হলো কিন্তু 0, এই দেখো y1 মানে কি 0। তাহলে চলো আমরা লিখবো 0, m প্লাস n মানে লিখবো 2 যোগ 1। তাহলে দেখো 2 1কে কত হবে 2 যোগ 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 2 আর 1কে যোগ করলে 3, আবার এখানে দেখো 2 1কে কত হবে 2 যোগ 1 0 0, 2 আর 1-এ 3। তাহলে আমরা পাচ্ছি কত শেষ পর্যন্ত 3 যেমন আছে আর এখানে কত হচ্ছে 2, আবার একইভাবে দেখো এখানে হচ্ছে 2। তাহলে এই হলো কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে আমাদের এই যে বিন্দুটা খুব ভালো করে দেখবে, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পেলাম, এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক হলো কিন্তু 2/3 কমা আবার 2/3, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 1-এর দাগেরটা শেষ। চলে যাবো এবারে 2-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 12-র দাগের 2-এরটা। তো দেখো 12-র দাগের 2-তে কি বলে দিয়েছে একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কিন্তু বলে দিয়েছে কত 6,9। তারপরে দেখো দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 15,0 এবং 0,10 হলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখো প্রথমে আমরা আমি এখানে ত্রিভুজকে এঁকে ফেলছি, ঠিক আছে, আমি প্রথমে কি করলাম, এখানে ত্রিভুজকে এঁকে নিলাম। তো ত্রিভুজের 3টে বিন্দু রয়েছে, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ এই যে এইটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এইটা দেখো কত বলে দিয়েছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু বলে দিয়েছে 6,9। আর ভাবো আমি যদি ত্রিভুজটার নাম দিই এ, এই জায়গাটা বি এবং এই জায়গাটা সি, সেখানে বি আর সি বিন্দুর স্থানাঙ্ককে বলে দিয়েছে, ভাবো বি বিন্দুর স্থানাঙ্ককে বলে দিয়েছে 15,0 আর সি বিন্দুর স্থানাঙ্ককে বলে দিয়েছে 0,10, ঠিক আছে। তাহলে এবারে দেখো কি বলে দিয়েছে তৃতীয় বিন্দু, অর্থাৎ এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক কত সেটাই কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। তাই আমাদেরকে বের করতে হবে। এবারে আগের অঙ্কটাতেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই মধ্যমাটাকে এই ভরকেন্দ্রটা কত অনুপাতে বিভক্ত করে, মনে রাখবে 2:1 এই অনুপাতে কিন্তু বিভক্ত করে, ঠিক আছে। মধ্যমাকে ভরকেন্দ্র কিন্তু 2:1 এই অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এইখান থেকে এতটা হলো 1 আর এইখান থেকে এতটা হলো কত 2, বোঝা গেল, এরকম ব্যাপার। তাহলে চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করি। তো দেখো আমরা স্বাভাবিকভাবে ত্রিভুজের যদি আমাদেরকে কেউ ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করি ভরকেন্দ্রের স্থানাঙ্ককে।
দেখো আমি যদি এরকমভাবে লিখে নিই, এই বিন্দুটার স্থানাঙ্ক কত আমি জানি না, ধরে নিচ্ছি x1 y1। এই বিন্দুটার স্থানাঙ্ক কত আমি জানি না, ধরে নিচ্ছি x2 y2। এই বিন্দুটার স্থানাঙ্ক কত আমি জানি না, ধরে নিচ্ছি x3 y3। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করে? তো দেখো, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবার সূত্র হলো ত্রিভুজের, আমরা কি লিখব, ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবার সূত্র কেমন আমরা জানি? ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে তার প্রথমটার সবকটার প্রথমকে যোগ করে 3 দিয়ে ভাগ। যেমন এই শীর্ষবিন্দুর প্রথমে কি রয়েছে x1, বি এর প্রথমে কত রয়েছে x2, সি এর প্রথমে কত রয়েছে x3। তাদেরকে কি করব আমরা, যোগ করব, x1 x2 প্লাস x3 যোগ করে কি করব, তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ। আবার একইভাবে দেখো দ্বিতীয় স্থানাঙ্ক কত রয়েছে y1, তারপরে দেখো কি রয়েছে, এখানে রয়েছে y2 যোগ করব, তারপরে দেখো এখানে কত রয়েছে y3। এবার প্রত্যেকটার সেকেন্ডকে নিলাম, যোগ করে কি করব, 3 দিয়ে ভাগ। এইভাবেই কিন্তু ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করে। এবারে দেখো আমরা মান বসাবো, x1 এর জায়গাতে কত বসাবো, x1 এর মান কত বসাবো জানি না, তাই জন্য আমি x1ই লিখে দিলাম। x2 এর জায়গাতে কত বসাবো, এখানে কিন্তু লেখা রয়েছে, এই দেখো x2 এর মান হলো কিন্তু 15, তাহলে এখানে লিখবো 15 যোগ, তারপরে দেখো এখানে রয়েছে x3, কত লিখবো, x3 এর মান 0, নিচে 3 যেমন আছে। আবার দেখো খুব ভালো করে, এখানে রয়েছে y1 এর মান কিন্তু আমি জানি না, তাই জন্য এখানে আমি লিখে দিচ্ছি কিন্তু y1 প্লাস y2 এর মান কত, এই দেখো y2 এর মান দেখো কত, 0 প্লাস, আবার দেখো রয়েছে y3 এর মান দেখো কত, এই দেখো y3 এর মান হলো 10, যোগ করে কি করব, 3 দিয়ে ভাগ। তাহলে কত দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, x1 প্লাস 15 আর 0কে যোগ করলে কত, 15। আবার এই দিকে দেখো y1, তাহলে দেখো 0 আর 10কে যোগ করলে কত, 10। তাহলে এই আমরা পেয়ে গেলাম কিন্তু ভরকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা এখানে বের করলাম। আর বইয়ের মধ্যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 6:9, অর্থাৎ আমরা যেটা বের করলাম সেটাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক, আর এখানে যেটা দেওয়া রয়েছে সেটাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে কি দুটোই সমান, বোঝা গেল? তাহলে এইবারে দেখো আমরা যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করলাম তার প্রথম অংশটাতে দেখো কি লেখা রয়েছে, দেখো প্রথম অংশতে লেখা রয়েছে x1 প্লাস 15/3, তাই তো, দেখো এইটা লেখা আছে। আর বইয়ের মধ্যে দেখো ভরকেন্দ্রের স্থানাঙ্কের প্রথম বিন্দুটা দেখো কত দেওয়া রয়েছে, 6, তার মানে x1 প্লাস 15/3ও যা, এর প্রথমে কত রয়েছে 6, এরা দুজনেই একই। আবার দেখো আমরা যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করলাম তার দ্বিতীয় বিন্দুটা দেখো কি রয়েছে, এইটা দেখো দ্বিতীয় বিন্দুটা রয়েছে এইটা, অর্থাৎ y1 প্লাস 10/3। আর এখানে দেখো দ্বিতীয় বিন্দুটা দেখো কত দেওয়া রয়েছে, 9, তাহলে আমরা দেখো লিখলাম কত, 9। তাহলে আমরা চলো মানগুলোকে বের করি। দেখো x1 প্লাস 15 যেমন আছে, 3টা রয়েছে, ভাগ এই সাইডে চলে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, 6-এর সাথে 3 গুণ হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, দেখো x1 প্লাস 15, আর এখানে দেখো 6 আর 3 কত হবে, 18। আর এই দিকে দেখবে তাহলে দেখো x1 প্লাস, আচ্ছা প্লাস আর দেবো না, আমরা কি করব, দেখো এই প্লাস 15কে সমান চিহ্নের এই সাইডে পাঠালে কত হবে, -15, অর্থাৎ আমরা এইটা লিখতে পারি x1, তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 3 হবে, বোঝা গেল? আবার দেখো আমি এই সাইডে করব, খুব ভালো করে দেখো, 3 দাগের নিচে রয়েছে মানে ভাগ এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে 3টা এই সাইডে গেলে গুণ হয়ে গেল। তারপরে দেখো y1 = কত হচ্ছে, 9 আর 3 কত, 27, অর্থাৎ y1, আচ্ছা এবারে দেখো প্লাস 10কে আমি এই সাইডে পাঠাবো, কী হবে, -10, তাহলে 27 থেকে 10কে বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 17। তাহলে দেখো আমরা এখানে x1 এর মান কত পেয়েছি, 3, y1 এর মান কত পেয়েছি, 17। তাহলে দেখো আমরা এবার অ্যান্সার লিখব, x1 আর y1 এর মান পেয়ে গেছি, অর্থাৎ x1 পেয়েছি কত, 3 পেয়েছি, y1 পেয়েছি 17, তাই না? তাহলে আমরা এখানে অ্যান্সারে কি লিখব, কি জানতে চেয়েছে আমাদের কাছে উত্তরে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো আমরা এখানে কি লিখব, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষবিন্দুর
কি লিখবো স্থানাঙ্ক, তাহলে কত হবে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,17। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 12 দাগের 3-এ। তো চলো এবারে আমরা চলে যাব 12 দাগের 3-এ, যেখানে দেখবে বলে দিয়েছে a,0 0, b এবং 1,1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখায় যে 1/a প্লাস 1/b সমান সমান 1। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে দেখো তিনটে বিন্দু বলে দিয়েছে। কি সেই তিনটে বিন্দু আমি যদি লিখি a, 0, তারপরে দেখো a, 0-এর পর বলে দিয়েছে 0, b এবং তারপরে দেখো কি বলে দিয়েছে 1,1 এবং পাশে দেখবে লেখা রয়েছে বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ মানে কি? বিন্দু তিনটি সমরেখ মানে হলো গ্রাফ পেপারের ওপর এই তিনটে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ উৎপন্ন করা যায়নি, এই তিনটে বিন্দুই একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত এরকম তিনটে বিন্দু। তার মানে এই তিনটে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ তৈরি করা যায়নি, অর্থাৎ এই তিনটে বিন্দুকে আমি যদি ত্রিভুজের সেই ক্ষেত্রফলের সূত্রতে বসালে আমাদের অ্যান্সার কত আসবে? 0। ঠিক আছে, তাহলে তিনটে বিন্দু সমরেখ মানে কি? এই তিনটে বিন্দুকে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রতে বসাই তাহলে অ্যান্সার পাবো 0, কারণ ত্রিভুজই তো তৈরি হয়নি, তাহলে তার ক্ষেত্রফলও তো পাবো না। ত্রিভুজ তৈরি হলে তবে তো ক্ষেত্রফল পাবো, ত্রিভুজই তৈরি হয়নি তাহলে ক্ষেত্রফল তো 0ই পাবো, তাই না? তাহলে আমরা কি করব, এই বিন্দুগুলোর ওপরে আমি এইভাবে লিখে নিই। ভাবো এটা হলো x1, এটা হলো y1, ঠিক আছে, এটা হলো x2, এইটা হলো y2, ঠিক আছে, এটা হলো x3, আচ্ছা এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি x3, আর এটা হলো y3। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো দিয়ে আমি কি করব, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে এইগুলোকে আমি বসাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, কীরকমভাবে বের করতে হয় তোমাদেরকে বলেছিলাম x1 y1 x2 y2, তারপরে x3 y3, আবার এরকমভাবে লিখবে x1 y1 x2 y2, তারপরে কি লিখবে x3 y3, এরকমভাবে লিখে নেবে। তারপরে কীরকমভাবে করে তোমরা দেখো, আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে লিখব। তাই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি 1/2, তারপরে এই চিহ্নটা দিতে হয়। প্রথমে আমরা কাকে নেব কিন্তু এই যে x1, তারপরে এই যে y2 y3, তাই তো? কীরকমভাবে নেব, y2 মাইনাস y3 যোগ, এবারে এইটাকে নেব x2, তারপরে আমরা x2 থেকে কীরকমভাবে করব খুব ভালো করে দেখবে, এই যে দেখো y3 y1, ঠিক আছে, y3 মাইনাস y1, তাই তো? তারপরে আবার আমরা কীরকমভাবে লিখবো, এবার x3, এই x3টাকে লিখলাম। তারপরে কি করব খুব ভালো করে দেখবে y1 y2, তাহলে আমরা কি লিখবো y1 মাইনাস y2। এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 0 হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, তিনটে বিন্দু সমরেখ। অঙ্কের মধ্যে যেহেতু বলে দিয়েছে বিন্দুগুলো সমরেখ, তাই জন্য আমি ত্রিভুজের ক্ষেত্রফল লিখে সমান সমান 0 লিখলাম। ঠিক আছে, এবারে চলো আমরা মানগুলোকে বসাবো। কেমনভাবে বসাবো দেখো 1/2। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি, খুব ভালো করে শুনে রাখবে। দেখো যখন বলে দেবে ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ, তখন 1/2টাকে লেখার আর কোনো দরকার নেই, আর এই বার চিহ্নগুলোকেও দেওয়ার কোনো দরকার নেই। যদি দাও কোনো অসুবিধাও নেই, কিন্তু না দিলেই ভালো হয়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা x1 এর জায়গাতে কত লিখবো, এই দেখো লেখাই রয়েছে x1 মানে হলো কি a, তাহলে দেখো আমি এখানে লিখবো a। y2 এর জায়গাতে আমি কত লিখবো কিন্তু b, মাইনাস y3 এর জায়গাতে আমি কত লিখবো 1, প্লাস আবার দেখো x2 এর জায়গাতে আমি লিখবো 0, y3 এর জায়গাতে লিখবো 1, y1 এর জায়গাতে কত লিখবো 0। ঠিক আছে, আবার এখানে দেখো x3 এর জায়গাতে আমি কত লিখবো, আচ্ছা দেখো x3 এর জায়গাতে লিখবো 1, y1 এর জায়গাতে আমি কত লিখবো 0 বিয়োগ y2 এর জায়গাতে কত লিখবো b বলে লিখবো ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে আমরা দেখো কি পাচ্ছি a। আচ্ছা বি থেকে 1কে তো আর বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব দেখো এই a দিয়ে গুণ করব, একবার bকে একবার 1কে। তাহলে দেখো আমি যদি a দিয়ে bকে গুণ করি তাহলে কি হবে ab। আচ্ছা a দিয়ে আমি যদি 1কে গুণ করি তাহলে কি হবে a হবে। আচ্ছা 0 দিয়ে আমি যদি এই পুরোটাকে গুণ করি কি হবে, 0 দিয়ে কাউকে গুণ করলে 0।
আচ্ছা চলো এবার 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে 0কে গুণ করলে কত হবে? 0। 1 দিয়ে আমি যদি বিকে গুণ করি তাহলে কি হবে? বি হবে। বোঝা গেল? তাহলে খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে এই এ বিটাকে এখানে যেমন আছে তেমন রাখছি, মাইনাস এ আর মাইনাস বিকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো মাইনাস এ সমান চিহ্নের এই সাইডে আসলে প্লাস এ হয়ে যাবে। আবার দেখো মাইনাস বি সমান চিহ্নের এই দিকে চলে আসলে কি হবে? প্লাস বি হয়ে যাবে। তাহলে মাইনাস এ এই সাইডে আসলে হয়ে গেল কি? প্লাস এ, মাইনাস বি এই সাইডে চলে আসলে হয়ে যাবে প্লাস বি। অ্যান্সারে কি জানতে চেয়েছে? বলে দিয়েছে 1/a প্লাস 1/b এর মান বের করতে। তাহলে আমরা কি করব? 1/a প্লাস 1/b, 1 প্লাস এ বাই 1/b ইজ ইকুয়াল টু যেন হয় কত? বলে দিয়েছে 1, মানে উত্তরটা যেন হয় 1। আচ্ছা আমি না এইটাকে এই দিক করে লিখছি, এ বিটাকে লিখছি আমি এই সাইডে, ঠিক আছে? এ প্লাস বিটাকে লিখছি এই সাইডে আর এ বিটাকে আমি এই দিকে লিখছি। আচ্ছা অ্যান্সারটা কোন দিকে বেরোবে? অ্যান্সার তো এই দিকে বেরোয়, ডান দিকে। সেই অ্যান্সারটা কত আসবে বলে দিয়েছে? 1। তাহলে এখানে তো দেখো রয়েছে এ বি, এটাকে 1 করতে গেলে আমায় কী করতে হবে? এখানে একটা জায়গায় এ বি রয়েছে, সেটাকে আমাকে 1 বানাতে গেলে কি করতে হবে? 1 কখন হয়? যখন দেখবে ওপরের সংখ্যা আর নিচের সংখ্যা সেম হয়, কেটে যায়, তখন হয় 1। তাহলে এখানে এ বি রয়েছে, এখানে 1 করতে গেলে এই এ বিটাকে কী করতে হবে? এখানে কাটাতে হবে। তাহলে কি করে কাটাবো? খুব ভালো করে দেখবে কি করে কাটাবো। এইটাকেও এ বি দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে আমরা কি করব বলো তো? এ বি দিয়ে ভাগ করব, ঠিক আছে? কি করলাম আমি? উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? তাহলে চলো এ বি দিয়ে আমরা ভাগ করব উভয় পক্ষকে। তাহলে দেখো নিচে এ বি আর ওপরে এ বি কেটে যাবে, 1 হয়ে যাবে এরকম করলেই। আচ্ছা তাহলে এই সাইডটা আমাদের কি হলো? এ বি কেটে গেল মানে 1। অ্যান্সারেও জানতে চেয়েছে 1 আনতে হবে, 1 চলে এসছে। এইবারে দেখো দাগের নিচে রয়েছে এ বি, অর্থাৎ এ বি দিয়ে একবার এ কে ভাগ করব, এ বি দিয়ে একবার কাকে ভাগ করব বললাম? এ কে। আবার এই এ বিটা দিয়ে বি কে ভাগ করব, বি কে ভাগ করব এ বি দিয়ে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার এই সাইডে করি। তাহলে আমরা এই সাইডে করলে কি পাবো? দেখো নিচে এ উপরে এ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? নিচে শুধু বি পড়ে থাকছে, আর উপরে কি কিছু নেই মানে কি? ওপরটায় কিছু নেই মানে কি? 1, ঠিক আছে? কিছু নেই মানে কি? 1 প্লাস। আচ্ছা এইদিকে দেখো বি আর বি কেটে গেল মানে নিচে কি পড়ে থাকছে? এখানে এ পড়ে থাকছে, ওপরে কিছু নেই মানে কি? 1, আর এখানে 1। তাহলে এবার এটাকে ঘুরিয়ে লিখলে কেমন হবে? 1/aটাকে প্রথমে লিখলাম, তারপরে 1/bকে লিখলাম ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, মিলে গেল। এটাই তো জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? প্রুভড বলে, মিলে গেল। বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। তো এটাকে দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে 4-এর দাগের অঙ্কটায় বলে দিয়েছে 1,4 কমা দিয়ে দেখবে বলেছে -1,2 আবার -4,1 বিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল বের করতে বলে দিয়েছে। তাহলে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে তাই জন্য এই সূত্রটাকে আমি আর মুছে দিলাম না, থাক এই সূত্রটা, ঠিক আছে? শুধু ত্রিভুজের ক্ষেত্রফল বললে আমরা কি করব কিন্তু এইখানে একটা 1/2 বসিয়ে নেব, ঠিক আছে? তাহলে চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, তো কত হয় দেখি। আচ্ছা ত্রিভুজের তো ক্ষেত্রফল বের করব, বিন্দুগুলো দেখো কত কত বলে দিয়েছে। দেখো বিন্দুগুলো এখানে বলে দিয়েছে, আমরা যদি দেখি তাহলে বিন্দুগুলো বলে দিয়েছে 1,4, দেখো 1,4, তারপরের বিন্দুটা দেখো কি বলে দিয়েছে? -1,2, এবং তারপরের বিন্দুটা দেখো কি বলে দিয়েছে? -4,1। তো আমরা এরকমভাবে লিখে নেব, এইটা হলো কি x1, এই হলো x1, এই হলো কি x2, এই যে x1 আর সরি এই জায়গাটা হলো y1, তাই না? এই জায়গাটা হলো y1, এটা হলো x2, এই জায়গাটা হলো কি y2, আবার এই জায়গাটা হলো কি আমাদের x3, এই জায়গাটা হলো y3। বোঝা গেল? তাহলে চলো আমরা এবার মান বসাবো। জাস্ট দেখো এখানে কি রয়েছে। আচ্ছা এই জায়গাটাতে সূত্রটা একটা বাদ চলে গেছে, এই জায়গাটা হবে x1, ঠিক আছে? তাহলে দেখো x1-এতে আমরা কত বসাবো? -1। x1-এর জায়গাতে কত বসাবো? এই দেখো x1-এর মান হলো 1 বসাবো। y2-এর জায়গাতে আমরা কত বসাবো? 2 বিয়োগ y3-এর জায়গাতে আমরা কত বসাবো? 1, ঠিক আছে? আবার এখানে দেখো রয়েছে কি x2-এর জায়গাতে দেখো -1 বসাবো।
তাহলে দেখো একের আগে মাইনাসও রয়েছে প্লাসও রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে আমরা একটাই চিহ্ন দেবো, সেটা হলো কিন্তু মাইনাস। তারপরে দেখো রয়েছে y3 এর জায়গাতে বসাবো 1, y1 এর জায়গাতে আমরা কত বসাবো, y1 এর জায়গাতে রয়েছে দেখো কত 4, তাই তো। আবার দেখো প্লাস এখানে রয়েছে x3 এর জায়গাতে বসাবো -4, তাহলে প্লাসে মাইনাসে আমরা একটাই চিহ্ন দেবো, সেটা হলো কিন্তু মাইনাস। আবার দেখো তাহলে এবার দেখো এখানে রয়েছে y1 এর জায়গাতে আমরা কত বসাবো, এই যে দেখো 4 রয়েছে, বিয়োগ এখানে রয়েছে y2 এর জায়গাতে আমরা কি লিখবো কিন্তু 2। ঠিক আছে, এবারে চলো আমরা বাকিটা যোগ বিয়োগ করি। দেখো 1 যেমন আছে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 2 বিয়োগ 1 মানে কত হবে 1। আবার এখানে দেখো গুণ চিহ্ন, 1 থেকে 4 বিয়োগ করলে কত হবে কিন্তু -3 হবে। ঠিক আছে, আবার এই দিকে দেখবে কত হচ্ছে, এখানে গুণ চিহ্ন, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখি তো, 1 গুণ 1, 1 1 1, তারপরে দেখো এখানে -1 তার সঙ্গে গুণ করবো -3, তার মানে +3 হবে। আবার এখানে দেখো 4 2 কত হবে 8 হবে, তাই না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখো, খুব ভালো করে দেখবে, দেখো 1 আর 3 যোগ করলে কত 4 আর বিয়োগ 8, তাহলে দেখো এবারে বিয়োগ করলে কত হবে, দেখো হবে 4 থেকে 8 বিয়োগ করলে হবে কিন্তু -4। এবারে চলো আমরা কাটাকুটি করব। দেখো কাটাকুটি যদি করি, দেখো 2 1 কে 2, 4কে ভাগ করলে এখানে কত হবে 2, তাহলে আমরা অ্যান্সার দেখো কত পেলাম কিন্তু মাইনাসটাকে লিখবে না, কেবলমাত্র এই 2টাকে কিন্তু লিখবে। কেন লিখবে না, তার কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কখনো মাইনাসে হতে পারে না, তাই জন্য কেবলমাত্র 2কে আমরা কিন্তু লিখবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে। চলো লাস্ট অঙ্ক আমরা করব 5এরটা। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 5এর দাগেরটা। 5এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে একটা ত্রিভুজ রয়েছে এবং সেই ত্রিভুজের 3টে বিন্দু রয়েছে। তাহলে দেখো আমি প্রথমে একটা বেশ বড় করে ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এরকম বেশ বড় করে একটা ত্রিভুজ আঁকলাম, যার শীর্ষবিন্দুগুলোর নাম দিলাম ABC। এ বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে x - y, এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো বলে দিয়েছে x - y, কমা তারপরে দেখো কি রয়েছে y - z। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক। তারপরে দেখো বি বিন্দুটার স্থানাঙ্ক দেখো আমি ধরে নিচ্ছি -x, -y। সি বিন্দুর স্থানাঙ্ক হলো y, z। ঠিক আছে, এইবারে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানতে চেয়েছে, অর্থাৎ এই যে ভরকেন্দ্র মানে এই জায়গাটার স্থানাঙ্ক জানতে চেয়েছে। কি করে আমরা বের করি, এ বিন্দুর প্রথম, বি বিন্দুর প্রথম, সি বিন্দুর প্রথমকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাই তো। তাহলে আমরা কি লিখবো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো আমি এখানে লিখছি কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কি করে বের করব বললাম, প্রত্যেকটা বিন্দুর প্রথমকে নেব। যেমন এ বিন্দুর প্রথমে কি রয়েছে দেখো x - y। ঠিক আছে, x - y, তার সাথে আমি কি করব, যোগ করব। কাকে যোগ করব, বি বিন্দুর প্রথমে কি রয়েছে -x। চলো ব্র্যাকেটে লিখি, হ্যাঁ, যেগুলো মাইনাসে থাকবে ব্র্যাকেটে লিখবো। তার সাথে আমি যোগ করব সি বিন্দুর প্রথমে কত রয়েছে y, 3টে বিন্দুর স্থানাঙ্কের প্রথমটাকে নিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ। আবার দেখো এইবারে এ বিন্দুর দেখো সেকেন্ডে কত রয়েছে y - z, কি লিখবো y - z, তার সাথে আমি যোগ করব বি বিন্দুর প্রথমে কত রয়েছে -y, মাইনাস থাকলে ব্র্যাকেটে নেব। ঠিক আছে, তার সাথে যোগ করব সি বিন্দুর প্রথমে কত রয়েছে +z, যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে এবারে আমরা কি করব, এই ব্র্যাকেটগুলোকে তুললে হবে x - y। তাহলে দেখো এই প্লাসে আর এই মাইনাসে -/3। আবার দেখো এখানে কি হবে y - z, তাহলে এই দেখো এই প্লাসে আর এই মাইনাসে কি হবে মাইনাস, আর এখানে দেখো কত হবে 3 হবে। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। দেখো -x + x কেটে যাবে, +y - y কেটে যাবে, অর্থাৎ কি হবে ওপরে 0, নিচে কত হবে 3 হবে। আবার একইভাবে দেখো -z + z কেটে যাবে, -y + y কেটে যাবে, 0 নিচে 3। তাহলে 0কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 0। আবার দেখো 0কে 3 দিয়ে ভাগ করলে 0। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে 0, 0। অর্থাৎ কি এই বিন্দুটা হলো মূল বিন্দু। ঠিক আছে, এরকম মূল বিন্দু। ঠিক আছে।